নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তবে আজকের এই রেসিপিটা কোনো পিঠের রেসিপি বা সাউথ ইন্ডিয়ান আপ্পাম রেসিপি নয়, একদমই ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা রেসিপি আজ বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটা কিভাবে বানাতে হবে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি ওই মোটামুটি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যেই পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী চালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো চালগুলোকে এখন 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর বন্ধুরা আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চালও ব্যবহার করতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা তৈরি করলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু গোবিন্দভোগ চালের সুন্দর একটা ফ্লেভার আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে 1.5 কাপের মতো তার মধ্যে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। তো মোটামুটি 3 ঘন্টা মতো আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ঢাকাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। চালগুলো ভিজে বেশ একটু নরম হয়ে গেছে। তো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। আর এখন এই যে চালের এক্সট্রা জল রয়েছে, জলগুলোকে পুরোপুরি ঝরিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই জল ঝরিয়ে নেওয়া চালগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়েই ঘুরিয়ে নেব। আর বন্ধুরা যেই কাপ মেপে চাল নিয়েছি ঠিক সেই কাপ মেপেই 1/2 কাপ নিয়ে নিলাম ভাত। মানে যতটা পরিমাণে চালের ব্যবহার করবেন তার ঠিক অর্ধেকটা পরিমাণে দিয়ে দেবেন ভাত। আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছি, সেই জন্য 1/2 কাপ দিয়ে দিলাম ভাত আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এখন এটাকে একদম সুন্দরভাবে বেটে নেব। এর মধ্যে যেন কোনো দানা না থাকে সেইভাবে বেটে নিতে হবে। দেখুন একদম মিহি করে আমি চাল আর ভাত একসাথে বেটে নিয়েছি। আর জলের ব্যবহারটা কিন্তু একদমই সামান্য পরিমাণে করতে হবে। আপনারা তো দেখতেই পেলেন আমি একদমই সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে বেটে নিয়েছি। তো বেটে নেওয়া চালটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আবারও বলছি যে চাল আর ভাত যে আপনাদের মিক্সিতেই বেটে নিতে হবে তেমন কোনো কথা নেই, আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। তো যাই হোক, এখন এর মধ্যে ওই কাপ মেপেই 1/2 কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম চিনির গুঁড়ো। আপনারা যেই রকম মিষ্টি খাবেন অবশ্যই সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি দেওয়াতে চিনি থেকে যেহেতু অনেকটা পরিমাণে জল ছাড়বে, সেই জন্য কিন্তু প্রথমে একদমই বেশি পরিমাণে এর মধ্যে জলের ব্যবহার করা যাবে না। চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখুন একটা চামচের সাহায্যে মিশিয়ে বেশ একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ একটু পাতলা হয়ে গেছে, যেহেতু চিনি থেকে অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। তো এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য 1 চিমটি মতো দিয়ে দিলাম বেকিং সোডা। লবণ আর বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে। মনে হচ্ছে ব্যাটারটা আরো একটু পাতলা করতে হবে, সেই জন্য ওই মোটামুটি 2 থেকে 3 চামচের মতো একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখবেন, তাহলেই দেখবেন রেসিপিগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। ব্যাটারটা একটা হাতা দিয়ে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। আর বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর ওভেনে বসিয়ে দিতে হবে একটা কড়াই। আর কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিতে হবে সাদা তেল। তো এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। নাস্তাটা সুন্দরভাবে ফুলে ওপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন নাস্তাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে আর তেলের উপরে ভেসে উঠেছে। এখন এর অপর পাশটা উল্টে নেব। নাস্তাগুলো ভাজা হতে একদমই বেশি সময় লাগে না, ওই মোটামুটি মিনিট খানিকের মতো ভেজে নিলেই হয়ে যায়। আর বন্ধুরা এগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রথম নাস্তাটাকে সুন্দরভাবে ভেজে নামিয়ে নিয়েছি, আর এই একই রকম ভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। বন্ধুরা আপনারা গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে বাড়িতে এত সুন্দর নাস্তা বানিয়ে চা কফির সাথে পরিবেশন করতে পারেন। নাস্তাগুলো খেতে এতটা মজাদার হয় যে বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে।
আর নাস্তাগুলো খেতে কিন্তু একদমই ভিন্ন স্বাদের হয়। আপনারা হয়তো দেখে ভাবতেই পারেন যে এটা মালপোয়া বা ভাজা পিঠে, সেটা কিন্তু একদমই নয়। মালপোয়া বা ভাজা পিঠে আমরা সাধারণত ময়দার মধ্যে সুজি বা চালের আটা মিশিয়ে তারপরে তৈরি করি, তবে এই নাস্তাগুলোকে কিন্তু আমি গোবিন্দভোগ চাল আর ভাত দিয়ে তৈরি করেছি। তো সেই কারণে নাস্তাগুলো খেতে কিন্তু একদমই অন্যরকম হয়, ভাজা পিঠে বা মালপোয়ার মতো একেবারেই লাগে না। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে বেশ কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি, আর এইরকম ভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো হয় একেবারে নরম আর সফট, আর ভেতরে কিন্তু অনেক জালি তৈরি হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা নাস্তা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন কতটা জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে এই সময় একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।